হ্যালো গাইস, রাজু আহমেদ মনি আপনাদের স্বাগত জানাই। আজ একটু এক্সেপশনাল প্রোগ্রাম বলা যেতে পারে। আমাদের সাথে আছেন ঢাকা ইউনিভার্সিটি সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক ছাত্র নেতা এবং বর্তমান কৃষক মজুর সংহতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। আলিম ভাই, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে। আমি অফ দ্য রেকর্ড আপনার সাথে লাইভ আসার আগে যতটুকু আলোচনা করলাম, আলোচনাটা আমার একটু হোমওয়ার্ক হয়েছে। আমি আপনার এই রাজনীতিতে আসার গল্পটা শুরু থেকে একটু শুরু করে এক্সপ্লেন করুন আমাদের দর্শকদের জন্য। জি, ধন্যবাদ বনিকে। আমরা আপনার মাধ্যমে ভার্চুয়াল জার্নাল বিডির যত দর্শক শ্রোতা আছেন তাদেরকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আপনাকে আমাকে এই লাইভে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যেমনটা আপনি বলছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশন শুরু করার মাধ্যমেই আমার রাজনীতিতে হাতে খড়ি। আমাদের অনেকেই ইতিহাসটা ভুলে গেছে। আমরা যখন 2000 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তার ইমিডিয়েট পরে পরে সরকার বদল হয়। 2001 সাল থেকে 2006 মাঝামাঝি সময় পর্যন্ত বিএনপি এবং জামাতের 4 দলীয় ঐক্য জোট শাসিত সরকার ছিল। 2001-এ যখন আমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছি, তখন হঠাৎ করে একটা আন্দোলন জমাট বাঁধে। আন্দোলনটা হচ্ছে শামসুন্নাহার হলে, ছাত্রী হলে রাত্রেবেলায় পুলিশ ঢুকে, আগে থেকে সেখানে আন্দোলন চলছিল, সেই আন্দোলন দমানোর জন্যে সেখানে বিশেষ আক্রমণ চালায় এবং রাতের বেলায় অনেক ছাত্রীকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে সকালবেলা বিস্ফোরণ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রী হলে রাতের বেলায় পুলিশ ঢুকে এরকম নির্মমভাবে লাঠিপেটা করা, থানায় তুলে নিয়ে যাওয়া সম্ভবত তার আগ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে ঘটে নাই। ফলে এটার প্রতিক্রিয়া অনেক মারাত্মক ছিল এবং পরবর্তীতে 7 দিন ধরে টানা আন্দোলন হয়। সেই আন্দোলনে অন্যতম নেতৃত্ব স্থানীয় সংগঠক আকারে ছাত্র ফেডারেশনের ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল নেতাকর্মী জড়িত ছিল। আমি তখন মাত্র নবীন সদস্য। আমাকে সবাই চিনত না যে আমি ছাত্র ফেডারেশন করি। আমার তখন নেতা তাসলিমা আক্তার, বর্তমানে গণসংহতি আন্দোলনের উনি রাজনৈতিক পরিষদের সদস্য, উনি বিশিষ্ট শ্রমিক নেতা, ওনার নামে সবাই তাকে চিনে। তো আন্দোলনের দ্বিতীয় বা তৃতীয় দিনে আমাদের ছাত্র ফেডারেশনের তখন আন্দোলনের মডেলটা ছিল এখন যেরকম ভাবে হয়, কোনো দলীয় ব্যানার ছাড়া আন্দোলন গঠিত হয়। অর্থাৎ আন্দোলন ইটসেলফ একটা ব্যানার। নির্যাতন বিরোধী ছাত্রছাত্রী বৃন্দ ওই সময়ের আন্দোলন। তার আগে ছিল ছাত্র ফেডারেশনেরই নেতৃত্বে জাহাঙ্গীরনগরে দর্শকদের বিরুদ্ধে আন্দোলন, সেটার নাম ছিল যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী বৃন্দ। এরপরে জোনায়েদ সাকি তার ছাত্র জীবনে ওসমানী উদ্যানের গাছ রক্ষার জন্য একটা আন্দোলন করেছিল, সেটাও ছাত্র ফেডারেশনের নাম বাদ দিয়ে গাছ রক্ষা উদ্যান, ওসমানী উদ্যান গাছ রক্ষা, পরিবেশ রক্ষা আন্দোলনের মতো করে ব্যানার খুলে। আমাদের ছিল যে ছাত্র সংগঠনের নিজস্ব ব্যানারের বাইরে, লেজুরের বাইরে সকল ধরনের সকল মতের ছাত্রছাত্রী যাতে পরিচয় সংকটে না পড়ে আন্দোলনে যুক্ত হতে পারে, এটার একটা চর্চার ভেতরে আমরা ওই সময় ছিলাম। এরপরে বাংলাদেশে অনেক আন্দোলন এই মডেল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই একই মডেলেই। এখানে রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু তার রাজনৈতিক পরিচয়ের বাইরে একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যানার খুলে যে আন্দোলন করা, এটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এটা ছাত্র ফেডারেশনের ক্রিয়েটিভিটি। এটা আমি জোর গলায় দাবি করে গেলাম, আপনারা চেক করে দেখতে পারেন। তো সেই আন্দোলনে খোঁজা হচ্ছিল অপরিচিত মুখ ছাত্র সংগঠনের, কিন্তু অপরিচিত, যাকে সামনে দিলে ছাত্র ফেডারেশনের পরিচয়টা প্রকাশ হবে না। আমি সেই অপরিচিত মুখের মধ্যে পড়ি এবং সেই আন্দোলনে যুক্ত থেকে, তার আগে আমার স্কুল জীবনে আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভীষণ অ্যাক্টিভ ছিলাম। নটরডেমে পড়াকালীন সময়ে সাহিত্য ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলাম। বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ে এই ধরনের একটা আন্দোলন আমাকে আসলে পুরোপুরি রাজনৈতিক কর্মীতে পরিণত করে এবং পরে সিদ্ধান্ত নেয় যে রাজনীতি করতে হবে। এটাই আমার রাজনীতির শুরুর গল্প। আচ্ছা, শুরুর গল্পের সাথে সাথে একটু অ্যাড করে নিই, ছাত্র ফেডারেশন থেকে গণসংহতি আন্দোলন, তারপরে বাংলাদেশ কৃষক শ্রমিক সংহতিতে
কিভাবে আসা হলো? কৃষক মজুর সংহতি। কৃষক মজুর সংহতি। কৃষক মজুর সংহতিতে আসার গল্পটাও অনেকটাই এরকমই। কৃষক মজুর সংহতি গঠন হয় 2006 সালে। আমি তখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাতে থাকি, সেখানেই কাজ করি। কিন্তু ততদিনে গণসংহতি আন্দোলন গঠন হয়ে গেছে। ছাত্র ফেডারেশন কিন্তু গণসংহতি আন্দোলনের জন্মদাতা। আমরা গণসংহতি আন্দোলনকে ছাত্র ফেডারেশনের সাবেকরা জন্ম দিয়েছে, ছাত্র ফেডারেশনকে গণসংহতি তৈরি করে। বদরুদ্দীন উমর স্যারের সাথে রিলেটেড হ্যাঁ, কিছু পর্যায়ে আছে, উত্থান পতন আছে। যেটা বলছিলাম যে পরবর্তীতে কৃষক মজুর সংহতি গঠন করে, এটাও ছাত্র ফেডারেশনের সাবেকরাই, এবং জননেতা জুনায়েদ সাকি কৃষক মজুর সংহতির গুরুত্বপূর্ণ সংগঠক এবং উনি প্রতিষ্ঠাতা সদস্য সচিব। এইটা 2006 সালে আমাদের কুড়িগ্রাম জেলার নেওয়াশী গ্রামে এই সংগঠনটার জন্ম হয় এবং একটা ছোট কৃষক আন্দোলনের ভিতর দিয়েই তৈরি হয়। সেই আন্দোলনটা কি, তখন বাংলাদেশে বার্ডস ফ্লু হচ্ছিল, প্রচুর পোল্ট্রি খামারে নিঃস্ব হয়ে যাচ্ছিল। এই আন্দোলনের ভেতর দিয়ে উত্তরবঙ্গে বিশেষ করে একটা বিরাট অর্থনৈতিক ধস বা শুরু হয়, এই যে বার্ডস ফ্লু। এবং ওই সময়ে বাংলাদেশে ভূমিহীন কৃষকদের একটা আন্দোলন চলছিল, যারা ভূমিহীন, কোথাও থাকার জায়গা নাই, চাষ করার জায়গা নাই, সরকারিভাবে তাদেরকে খাস জমি বন্দোবস্ত দেওয়া হচ্ছিল। তো এই দুইটা তৎপরতার ভেতরে তখনকার ছাত্র নেতারা মনে করে যে শহর কেন্দ্রিক শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠনের বাইরেও গ্রামীণ কৃষক, গ্রামীণ মজুরদের জন্য সংগঠন থাকা দরকার। বাংলাদেশে আরো অনেকগুলো কৃষক সংগঠন, অনেক ভালো বড় বড় মাপের কৃষক সংগঠন তখনও ছিল। যেমন ধরেন বাংলাদেশে জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ কৃষক সমিতি, বঙ্গবীর কাদের সিদ্দিকের, যেটা বঙ্গবীর কাদের সিদ্দিকেরটা কৃষক সংগঠন না, আপনার জানাতে ভুল আছে। জাতীয় কৃষক সমিতি, কৃষক সংগ্রাম সমিতি, এরকম অনেকগুলো কৃষক সমিতি আছে যেগুলো ধারাবাহিকতার ফল। এগুলো মাওলানা ভাসানীর কৃষক সমিতির ভেঙে ভেঙে যাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ওনারটা যখন ছিল তখন একটাই কৃষক সমিতি ছিল বাংলাদেশে, সেটা 50-এর দশকে। উনি যখন ন্যাপ, আওয়ামী লীগ থেকে বের হয়ে ন্যাপ করলেন, তখন এটা গঠন করলেন। এবং 60-এর দশকে আইয়ুব বিরোধী আন্দোলনে সারা বাংলাকে যেভাবে উনি জাগিয়ে তুলেছিলেন, এটার মূল ক্রীড়নক, মূল চাবিকাঠি আসলে কৃষক সমিতি। আপনারা ছাত্র নেতা আসাদকে চিনেন, কিন্তু ছাত্র নেতা আসাদ কিন্তু বেসিক্যালি শিবপুরের কৃষক সংগঠক এবং জাতীয় কৃষক সমিতির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তো যাই হোক, যেটা বলছিলাম, 2006 সালে অন্যান্য অনেকগুলো সংগঠন থাকা সত্ত্বেও বাংলাদেশে তখন বিদ্যমান বাস্তবতা যা, কৃষক এবং মজুরকে আলাদা করা যায় না। যে কামলা দেয়, যে অন্যের জমিতে জোগালদার করে, তারই আবার ছোট একটু জমি আছে। জমি ভাঙতে ভাঙতে তখন জমিদার বলে কিছু নাই, বৃহৎ কৃষক বলে কিছু নাই। মানুষের মাথা পিছু পরিবার পৃথক 3 বিঘা জমিও এখন বাংলাদেশে অধিকাংশ কৃষক পরিবারেরই নাই। যাদের আবার বিঘা পর বিঘা জমি আছে, তারা আবার কৃষিকাজ করে না। একটা বিকট ভাঙাচোরা হয়েছে গ্রামীণ অর্থনীতির ভেতরে। এনজিও ঋণ সেখানে ঢুকেছে, অতিরিক্ত কীটনাশক বীজের ব্যবহার বেড়েছে। তো সাম্রাজ্যবাদী অনেকগুলো প্রকল্প বাংলাদেশের কৃষকের, বাংলাদেশের ভূমির, বাংলাদেশের নদীর, বাংলাদেশের পরিবেশের উপরে মারাত্মক প্রভাব ফেলে গেছে। ফলে গ্রামীণ কৃষক, গ্রামীণ মজুর, গ্রামীণ জেলে সমস্ত কিছু আসলে এখন এলোমেলো। যে কৃষক সেই আবার জাল ধরে, জাল ফেলে, পুকুর লিজ নেয়। মানে একটা কাজ দিয়ে গ্রামের মানুষের জীবিকার উপার্জন হয় না। ও আবার যখন অবসর থাকে তখন দেখবেন অটো চালায়, বছরে 1-2 বার ঢাকা চলে আসে অথবা বড় কোনো শহরে চলে আসে। মানে একজন কৃষক, গ্রামীণ কৃষক, তার আসলে একা কোনো পেশা দেওয়ার হচ্ছে না। সে মজুর, সে কৃষক, সে জেলে, সে রিক্সাওয়ালা, সাইড বিজনেস কিছু থাকে। তার ছেলেকে সে রেমিটেন্সের জন্য বিদেশে পাঠাচ্ছে, কঠিন পরিশ্রম করে। তার মেয়েকে সে গার্মেন্টসে পাঠাচ্ছে। সবাই মিলে উপার্জন করে তাদের যে কৃষিতে লস, তার কৃষি উৎপাদনে প্রতি বছর যে ধরা খায়, সেটার কাভার হয়। ফলে এই বাস্তবতাকে কেন্দ্র করে গ্রামীণ মানুষদের জন্য কৃষক মজুর সংহতি গড়ে ওঠে 2006 সালে। তারপরে আপনারা জানেন যে গণসংহতি আন্দোলনের ব্যাপকতা, তার কাজ অনেক বাড়ে। আমরা তেল গ্যাস
বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় আন্দোলন, এবং এটার মধ্যে প্রকৌশলী সম্ভবত শিক্ষা আপনি খুব ভালো করে জানেন, আপনার সেই সময় লং মার্চ দেখেছেন। ছিল আমাদের। একের পর এক লং মার্চ করে গেছে, একের পর এক হরতাল, একের পর এক বিক্ষোভ, একের পর এক সমাবেশ, এগুলো করতে হয়েছে। ছোট সংগঠন, কৃষক মজুর সংহতির উপরে সেভাবে মনোযোগ দিয়ে তাকানো হয়নি। ওই যে ভূমিহীন আন্দোলনের প্রবীণ কৃষকরা আমাদের বগুড়া, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, বঙ্গ এলাকায় তারপরে আপনার এদিকে আসেন কিশোরগঞ্জে, ওদিকে নাটোরে, অনেকগুলো জায়গায় শক্তিশালী সংগঠনের অবকাঠামো ছিল। আমরা 2006 থেকে শুরু করে দীর্ঘদিন এটার মনোযোগ না থাকার ফলে অনেক কৃষক নেতা মারা গেছেন, অনেকে দুর্বল হয়ে গেছেন, কেউ কেউ রাজনীতি ছেড়ে দিছেন। এইটা একেবারে শেষের দিকে এসে বাস্তব কারণে কি এইটা থেকে অব্যাহতি চান। আমার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব না, অব্যাহতি দেন। কৃষক মজুর সংহতির এই দায়িত্ব থেকে উনি অব্যাহতি চাওয়ার পরে এটা আরো অসুবিধায় পড়ে। লিডারশিপের জায়গায় 2022 সালের দিকে আমি কৃষক মজুর সংহতি না শুধু বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে 2019 সালে। 2019 সাল ছিল 69-এর গণ অভ্যুত্থানের 50 ইয়ার্স। তখন আমাদের দল থেকে আমরা মাওলানা ভাসানীর আদর্শ, তার রাজনৈতিক কৌশলকে খুব গভীরভাবে ধারণ করে পড়াশোনা করি, খুব গভীরভাবে জানি। কিছু ঘটনা আছে, ওই বছরে অনেকগুলো বই বের হয়, যেই বইয়ে অনেক অলিখিত ইতিহাস, অনেক সাক্ষ্য প্রমাণ উঠে আসে, যাতে বোঝা যায় যে মাওলানা ভাসানী 69-এ আইয়ুব বিরোধী আন্দোলনে যেভাবে একটা বৃহৎ ঐক্য গড়ে তুলতে পেরেছিলেন, 2019 সালের বাংলাদেশে ওই বাস্তবতার দরকার ছিল, ওরকম একজন ভাসানীর দরকার ছিল। একইভাবে বিবদমান দলগুলো, 18 সালের ইলেকশনের পরের কথা বলতেছি, তখন আইয়ুব খানের জায়গায় শেখ হাসিনা এবং বাংলাদেশের কোনো দল দাঁড়াতে পারছে না সামনে। তখন একটা বৃহৎ ঐক্য ছাড়া ফ্যাসিস্ট হাসিনাকে নামানোর যুগপৎ আন্দোলনের ভ্রূণ 2019 সাল। তখন রাজনৈতিক দলগুলো অনেক বেশি কাছাকাছি আসতে থাকে, কিভাবে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া যায় তার চিন্তা ভাবনা, প্রকল্প তৈরি হতে থাকে। এবং তারই প্রেক্ষিতে আমাদের কৃষক সংগঠনের উপরে গণতান্ত্রিক বাম মোর্চার সাথে আমরা 2015 সাল থেকে বিচ্ছিন্ন। তাদের সাথে আমাদের সম্পর্ক 15 সালেই বিচ্ছিন্ন হয়ে গেছে, 18 ইলেকশনেরও আগে। তো আমরা 2019 সালে এসে যখন এইদিকে ফোকাস করি যে আন্দোলনকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে, বৃহৎ জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, কৃষক সংগঠনের উপরে স্বাভাবিকভাবে আবারও মনোযোগ পড়ে, নজর পড়ে। এবং আমি ওই পড়াশোনার ভেতর দিয়ে যেটা দেখতে পেলাম, মাওলানা ভাসানী সম্পর্কে আমার আগ্রহ আরো বেড়ে গেল। এবং আমি বলতে পারেন যে মাওলানা ভাসানীর নতুন করে মুড়ি ধরলাম। সম্মেলন বা অন্যান্য, হ্যাঁ, সবকিছু মিলে আমি নিজে সন্তোষে একাধিকবার গিয়েছি, মাওলানা ভাসানীর সাথে কানেক্টেড, অনেক লোকজনের সাথে আলাপ হয়, পরিচয় হয়। দার্শনিকভাবে মাওলানা ভাসানীর যে কাজগুলো এখনো আছে, সেই কাজগুলোর সাথে আমি নতুন ভাবে পরিচিত হই। ওনার পালনবাদী অর্থনীতি, ওনার পালনবাদী রাষ্ট্র ব্যবস্থা, ওনার রবুবিয়াত, এইগুলো সম্পর্কে নতুন ধারণা করার পরে আমি বিশেষ করে কৃষক সংগঠনের প্রতি আকৃষ্ট হই। তখন আমাদের কৃষক মজুর সংহতির বর্তমান যিনি সভাপতি, তিনি তখন আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, তার সাথে আমার ঘনিষ্ঠতা, যোগাযোগ বৃদ্ধি পেতে থাকে। এবং এক পর্যায়ে 2022 সালের শেষের দিকে আমরা কৃষক মজুর সংহতিকে পুনর্গঠন করার জোরালো উদ্যোগ গ্রহণ করি। তখন করোনা প্রায় শেষের দিকে, আমরা আরো মাঠে নামি। 2022 সালের মাঝামাঝি সময় আমরা বগুড়াতে কৃষক মজুর সংহতির একটা বৈঠক ডাকি, পুনর্গঠন বৈঠক। সেখানে আবার করে আমরা সম্মেলন প্রস্তুতির দিকে যাই এবং সম্মেলনের ভেতর দিয়ে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এবং আমার নেতা জোনায়েদ সাকি, উনি এই হিস্ট্রিটা আমার জানা দরকার ছিল যে আমি এই কৃষক সংগঠনের দায়িত্ব নিচ্ছি। তারপর থেকে এই দায়িত্বে আছি। খুব যে আমরা সক্রিয়তার জায়গায় পৌঁছাতে পেরেছি তা না, তবে কৃষক সংগঠনকে আমরা কাঠামোগতভাবে অনেকগুলো জায়গাতে কি কি কাজ হওয়া দরকার সেটা। এই প্রশ্নটা আমি আসছিলাম যে বাংলাদেশ কৃষক মজুর সংহতির মূল কাজটা কি, যেটা 17 দফা আছে বললেন আপনি, একটু ডিটেইল এক্সপ্লেইন করেন। এইটা আসলে হয় এবং সাধারণ যারা স্টুডেন্ট আছে এগ্রিকালচার নিয়ে বা পলিটিক্যাল পার্টিতে আগ্রহী, তাদের একটু
হোমওয়ার্কের কাজ হবে। আসলে প্রতিটা সংগঠনেরই তো কিছু এজেন্ডা থাকে। আমরা এজেন্ডাগুলোকে ইংরেজিতে না বলে কর্মসূচি বলি। Right. তো আমাদের 17 দফা কর্মসূচি, কর্মসূচিগুলো ধরেন আমাদের একদিনের কাজ না, আমরা এই কাজগুলো করি। ধরেন পারপাস অফ দ্য অর্গানাইজেশন কি, তাহলে এই 17 দফা কাজগুলোর ভেতরে ধরেন অনেকগুলো দফা আছে যেগুলো খুব চেনা মনে হবে, কিন্তু এগুলো বাংলাদেশের কৃষকের যুগ যুগ ধরে চলা কষ্টের জায়গা, অভিযোগের জায়গা। আমি একটা উল্লেখ করি, ছোট করে 17 দফা বলা যাবে না। 17 দফা বলতে গেলে আমাকে মিনিমাম 17 দুগুণা 34 মিনিট দিতে হবে, কিন্তু আমি তা যাব না, আপনাকে বোঝানোর জন্য বা অন্যদেরকে বলার জন্য বলি। যেমন ধরেন বাংলাদেশে 52 সালে ভাষা আন্দোলন হয়। ভাষা আন্দোলনের একটা দাবি ছিল, ছাত্ররা যখন নেমে গেছে ভাষার জন্য, ভাষা আন্দোলনের লিফলেট খুঁজে ঐতিহাসিকভাবে দেখবেন, ভাষা আন্দোলনের একটা দাবি ছিল পাটের ন্যায্য মূল্য দিতে হবে। তাই এটা ভাষার সাথে কি সম্পর্ক? কিন্তু ভাষা আন্দোলনের জন্য যেই ছাত্র নেতারা নেতৃত্ব দিচ্ছে, ঐতিহাসিকভাবে খোঁজ নিয়ে দেখেন, যেমন ধরেন আব্দুল মতিন, তিনি কৃষক অঞ্চল থেকে, আমার জেলা পাবনা, উনি তখন, এখন সিরাজগঞ্জে পড়ছে, কিন্তু তখন এটা পাবনা ছিল। ভাষা মতিনের অন্যতম নাম হচ্ছে পাবনা মতিন। আমি ফার্স্ট টাইম শুনলাম। আচ্ছা, তো এই মতিন সাহেব তার কৃষক পরিবার থেকে উঠে আসছেন, উনি নিয়মিত গ্রামে যেতেন, উনি গ্রামে আন্দোলন করতেন। বা ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার বাবা কৃষক, পাট বেচা টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ছেলেকে টাকা পাঠাতো কলকাতায়। তাহলে এরা তো পাটের জন্য কাঁদবেই। ফলে 52 সালের ছাত্ররা ভাষার জন্য খালি কাঁদে নাই, পাটের ন্যায্য দামের জন্য কাঁদছে। এবং সেই আন্দোলন, সেই পরে 54 সালের ইলেকশনে পুরো বাংলাদেশকে কাঁপায় দিয়ে, মুসলিম লীগকে ধসায় দিয়ে, আওয়ামী লীগ নামে, মাত্র অল্প কয়েকদিন যার বয়স, আওয়ামী লীগের বয়স তখন কত, হার্ডলি 3-4 বছর। তো এই বয়সের আওয়ামী লীগ তার তখন যে দাবিনামা লিখছে, 21 দফা দাবি, সেখানে ছাত্র বেতন মওকুফ করা, ছাত্রদের হাফ ভাড়া, মানে ইতিহাস জানানোর জন্য বলছি, এরকম দাবি ছিল। ওই ছাত্ররা এখনো হাফ ভাড়ার জন্য মারামারি করে। ছাত্রদের ভয় দেখে বাস কন্ট্রাক্টর এটা দাবি মানে। ওইখানে আরেকটা গুরুত্বপূর্ণ দাবি তো ছিল, ধান পাটের ন্যায্য দাম দিতে হবে। ওই দাবি তো আদায় হয় নাই। ফলে ওই রকম পুরনো দাবিও আমাদের এই 17 দফার ভেতরে আছে। আমরা ন্যায্য বলে কিছু মনে করি না, আমাদের শব্দটা ন্যায্য না, আমরা বলি লাভজনক। ধরেন একটা দাবি এক্সপ্লেইন করার সুযোগ নেই, আর একটা দাবি বলবো আমি। লাভজনক মানে কি, আমি এই কাগজটা বানালাম, আপনার কাছে আমি এটা বিক্রি করব কি আমার বানানো দামের কমে? ডেফিনেটলি না। এইটার দাম কি আপনি বলতে পারবেন, না আমি আগে দাম বলবো তারপর আপনি বার্গেন করবেন? অবশ্যই আপনি আগে আমি দাম বলবো, যেহেতু আমি উৎপাদক, আমি এটার দাম বলবো, আমার প্রফিট চার্জ করেই বলবো। আমি এখানে লাভ যুক্ত করেই আপনার কাছে দামটা চাইবো, আমার দাম চাওয়ার অধিকার আছে। যিনি পেঁয়াজ চাষ করে, পাবনা, ফরিদপুর, রাজবাড়ীতে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের, সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়, পেঁয়াজ চাষি আপনার কাছে কি দাম চাইতে পারে? খেয়াল করে দেখেন তো, গ্রামের হাটে ব্যবসায়ী যারা কাঁচা বাজারে ও দাম বলে, আর পেঁয়াজ চাষি বাড়ানোর জন্য বার্গেন করে। মানে দাম নিয়ন্ত্রণ করে কে? চাষি না, উৎপাদক না। তাহলে সব উৎপাদক তারটা চাইতে পারে, খালি কৃষকই মুখ বন্ধ, তারটা চাইতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে আপনি শার্ট বিক্রি করতে পারলেন না, শার্ট ভাঁজ করে আবার স্টোর করতে পারবেন, বাজার থেকে ফেরত নিয়ে আসতে পারবেন, কিন্তু পেঁয়াজওয়ালা ও যে বহন করে নিয়ে গেল ট্রাকে ভরে, ভ্যানে ভরে, ওর তো নিয়ে আসা মানেই লস। ফলে এই যে অসুবিধা, এটা কি কৃষকের দোষ? ও কাঁচা পণ্য নিয়ে কাজ করে, ওর পণ্যটা পচনশীল, এটা কি কৃষকের দোষ? এটা পচনশীল দ্রব্যকে আপনাকে গ্যারান্টি দিতে হবে যে বাজারে যাতে সংরক্ষণ করা যায়, ওর যাতে বার্গেন ক্যাপাসিটি থাকে। কম দাম বললে আমি বেচবো না, এটা বলার ক্যাপাসিটি যাতে কৃষকের থাকে। তার মানে লাভজনক দাম পাওয়ার গ্যারান্টি কৃষকের নাই। আমাদের দাবি কৃষককে লাভজনক দাম দিতে হবে, কাঠামোগত সমস্যা। তারপর ধরেন একটা কার্ড আছে, একটা কৃষক কার্ড ইদানিং খুব জনপ্রিয় পাচ্ছে, যেহেতু বড় দল এটা নিয়ে আমরা 22 সালে এই আওয়াজ তুলেছি। কৃষক কার্ডের আমাদের 17 দফা দাবির 4 নম্বর দাবি হচ্ছে এটা, কৃষক কার্ড দিতে হবে। কেন দিতে হবে? ডিজিটাল কৃষি কার্ড প্রকল্প। হ্যাঁ, আমি ওইটা পরে বলি, ওটা আরো আলোচনা আছে।
কৃষক কার্ড আমরা দাবি তুলেছি, এটা আরো সংগঠনও বলেছে কেন দিতে হবে। একজন কৃষক যে কৃষক তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না। ইরানি আসছে বিকাশ, কিন্তু বিকাশের আগে ব্যাংকে কৃষক ঢুকতে পারতো না। কৃষি ব্যাংক করার পরে কিছু কৃষি ব্যাংক না, কোনো ব্যাংকই কৃষককে মানুষে মনে করে না। তাহলে ওর যে একটা কৃষক, তার যে পরিচয় সেটা তো লাগবে। তাহলে তার এই পরিচয় নিশ্চিত করার জন্য, তাকে এই সম্মানটা দেওয়ার জন্য তার একটা কার্ড আমরা আগেই বলেছি। এখন যে কৃষক কার্ড, এটা তো নতুন প্রকল্প না। আপনি জেনে থাকতে পারেন অথবা না জানলে শুনে অবাক হবেন, এটা 2000 আমরা 22 সালে দাবি তুলি। 22 সালে এই কাকতালীয় ভাবে তৎকালীন সরকার স্মার্ট কৃষি কার্ড নামে একটা প্রকল্প উত্থাপন করে। তাদের একনেকে পাশ হওয়া প্রকল্প, 107 কোটি টাকা সেখানে খরচ হয়েছে। তাদের প্ল্যান ছিল 24 সালে এটা উদ্বোধন করে যাওয়া, 24 সালের সেপ্টেম্বরে। সেই সুযোগ তারা পায় নাই। কেন পায় নাই? শেষ হয় নাই। শেষ হলে অনেক প্রকল্প আধা কেসরা ভাবে উদ্বোধন করে গেছে, সেটা করত। এই প্রকল্প পাশ হওয়ার মাহাত্ম্য কি? প্রকল্প পাশ হয়, প্রকল্প পরিচালক নির্ধারণ হয়, অফিস ঠিক হয়, গাড়ি কেনা হয়, সমস্ত খরচ 50% আগেই শেষ। এই কৃষকের নিবন্ধন, কৃষকের বাড়ি বাড়ি যাওয়া, কৃষকের খোঁজ করা, এগুলি আর হয় না সরকারি আমলাতন্ত্রে। ফলে এই কৃষক কার্ড প্রকল্প হয় নাই। ওই প্রকল্পেরই ধ্বংসাবশেষ এখন আবার নতুন করে এই সরকার তার কাছে, তার গায়ে, তার সুনামটা লাগাচ্ছে। দ্যাটস ইট। এছাড়া নতুন কিছু এখনো পর্যন্ত আমরা পাইনি। চেক করে দেখতে পারেন, আমি দায়িত্ব নিয়ে ডাটা নিয়ে কথা বলছি। এই কৃষক কার্ড তখন ছিল স্মার্ট কৃষি কার্ড। তারা আবার স্মার্ট এইগুলোর প্রতি আকৃষ্ট ছিল, ফলে স্মার্ট তাদের নামের মধ্যে ছিল। আর এটা হলো কৃষক কার্ড। এই কৃষক কার্ডের প্রকল্প 2022 সালের সেপ্টেম্বর বা অগাস্টে একনেকে পাশ হওয়া প্রকল্প। এটা আরো 2 বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যদি বাংলাদেশের আমলাতন্ত্র প্রকৃত কৃষি বান্ধব থাকতো, প্রকৃতভাবে কৃষকের উন্নয়ন চাইতো, তাহলে এটা 2022 সালে না, এটা আরো আগে এই কৃষকের ইয়ে হয়ে যায়। এখানে 10,000 টাকার ঋণ খেলাপের জন্য কৃষকের মানে 5 জন কৃষককে লিটারালি মাজায় দড়ি দিয়ে ট্রেনে হেসড়ে পশুকে যেভাবে নিয়ে যায় সেভাবে জেলে নিয়ে যাওয়া হয়েছে এই দেশে। ওই একই বছর এসালম লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করতেছে বাংলাদেশের ব্যাংক থেকে। ফলে এইগুলি অনেক কথা, এগুলোতে না যাই। কৃষক কার্ড এইটা আমাদের ওই 17 দফার একটা অন্যতম দফা। শেষ করবো একটা কথা বলে, যে অন্যান্য জায়গার থেকে আমাদের অনেকগুলো পার্থক্য আছে। যেমন ধরেন, খুবই ঘোরতর যারা কমিউনিস্ট লাইনের, তারা কৃষকদের জন্য বলে যে আমূল ভূমি সংস্কার চাই। আমরা আমূল ভূমি সংস্কারের বক্তব্য ওভাবে তুলি না। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে আপনি এত জনসংখ্যা এবং এত কম কৃষি জমি, যেখানে আপনি ভূমি সংস্কার করা প্রায় অসম্ভব। এটা বাংলাদেশে বেশ কয়েকবার দেখা হয়েছে। সাইন্টিফিক্যালি বাংলাদেশে আমূল ভূমি সংস্কার বলে কিছু সম্ভব না। কিন্তু যে ভূমি সংস্কার বলতে কি বোঝানো হয়? বাংলাদেশের সমস্ত ভূমির মালিক হবে রাষ্ট্র। আপনি কি কল্পনায় চিন্তা করতে পারেন এটা এই বাংলাদেশে চালু করলে আপনি সরকারে বসতে পারবেন? এটা বাস্তব, এটা টিকতে পারবেন? আপনি সৌদি আরবে যান তো, ব্যক্তিগত জমি কারো আছে কিনা? নাই, সব জমির মালিক রাষ্ট্র। মালয়েশিয়ার কথা শুনেছি, আমার সভাপতি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন। উনি এসে বলছে যে কোন জমিতে কি চাষ হবে, কোন ধরনের ফসল চাষ হবে, সেটা পর্যন্ত নিয়ন্ত্রিত। দ্যাট মিনস কৃষি জমির ব্যবস্থাপনা কোনো ব্যক্তি মালিকানার হাতে না। আপনি চাষ করতে পারেন ব্যক্তি মালিকানা হিসেবে, কিন্তু আপনাকে লিজ নিতে হবে। ফলে কৃষি উৎপাদনের সাথে ভূমি সংস্কারের দরকার আছে, কিন্তু সেটা বৈজ্ঞানিকভাবে বাংলাদেশে কোনটা প্রযোজ্য? আমরা বরং মালয়েশিয়ার মডেলটা ফলো করতে পারি, যে এই জায়গাগুলোতে সয়াবিন চাষ হবে, আমাদের এত পরিমাণ সয়াবিন লাগে। এই জায়গাগুলোতে সরিষা চাষ হবে, এই জায়গাগুলোতে ইরি ধান, ওই জায়গাগুলোতে ডাল, ওই জায়গাগুলোতে আমাদের যা যা লাগে আমরা প্লট করে বা জেলা ওয়ারি এইগুলো করতে পারি। ভূমি সংস্কারটা এই দিক থেকে হওয়া উচিত, ওই দিক থেকে না যে ভূমির মালিকানা প্রশ্নে রাষ্ট্র হবে সকল ভূমির মালিক, কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। আমরা এই জায়গাতে নাই। ফলে আমরা ভূমি সংস্কার প্রশ্নে মনে করি যে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কৃষি জমিকে বড় বড় শিল্পপতি লাখ লাখ বিঘা জমি কিনে ফেলে রাখছে, অকৃষি জমি বানায় ফেলছে, অথচ আমাদের ভূমি নাই, তাদের হাতে আবার অনেক জমি। শিল্পায়নের নামে প্রচুর ভূমি তারা নষ্ট করতেছে প্রতিনিয়ত, কীটনাশক ফেলে বা কি বলে ওইটা, কারখানার বর্জ্য ফেলে অনেক ভূমি নষ্ট হচ্ছে।
এই জায়গাগুলোতে কৃষি ভূমি সংস্কার নিয়ে কথা বলছি, ফলে আমাদের বক্তব্য কিছু কিছু জায়গায় আলাদা হয়ে যায়। আমরা যেরকম মনে করি কৃষিতে বিনিয়োগ বাড়ানো দরকার, ব্যবসা বান্ধব কৃষক হওয়া দরকার, রাষ্ট্রের বিনিয়োগ দরকার, বেসরকারি বিনিয়োগও দরকার। বিনিয়োগ ছাড়া উৎপাদন হয় না। ইনভেস্টর ফার্স্ট। তাইলে এই কিছু কিছু বয়ানে, কিছু কিছু বক্তব্যে আমাদের পজিশনটা একটু ডিফারেন্ট আছে। আরেকটা পরিষ্কার বক্তব্য বলি, আমরা কাঠামোগতভাবে কৃষকের যে সমস্যা, এই সমস্যা কোনো ব্যক্তি সংগঠনের, কোনো একক সংগঠনের, কোনো একক কৃষকের পক্ষে ওভারকাম করা সম্ভব না। দরকার হলো পুরো ব্যবস্থার মধ্যে একটা স্বতন্ত্র শক্তিশালী সরকারি সংস্থা তৈরি করা। আমরা সেটার নাম দিয়েছি কৃষি মূল্য পণ্য কমিশন। ওই যে প্রথমে যে কথাটা বলছিলাম যে পেঁয়াজের দাম কৃষক গিয়ে চাইতে পারে না, কিন্তু এটা সম্ভব, এটা সম্ভব। আমি চিন্তা করেন তো, কল্পনা করেন এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা কমিশন থাকলো, ঠিক মন্ত্রণালয়ের না, স্বাধীন, যেখানে রিসার্চাররা থাকবে, অর্থনীতিবিদরা থাকবে, কৃষিবিদরা থাকবে, যারা বাংলাদেশের সমস্ত কৃষি তথ্য সমস্ত কিছু নিয়ে স্টাডি করে বলবে যে এই বছরে পাবনা অঞ্চলের কৃষকের পেঁয়াজের উৎপাদন খরচ এত হয়েছে, রাজবাড়ির এত হয়েছে, ফরিদপুরের এত, টাঙ্গাইলের এত, এভারেজে পেঁয়াজের উৎপাদন খরচ প্রতি মনে 1400 টাকা। 1400 টাকার নিচে যাওয়া যাবে না, এটা বেঞ্চমার্ক। এবার আপনি প্রফিট কত করবেন কৃষকের হাতে, বাজারের হাতে? ধরেন কোনোভাবেই বাজার 1400 টাকা উঠলো না, তখন কি করবে? তখন সরকার বীমা কোম্পানি, ব্যাংক কোম্পানিগুলোকে ফোর্স করবে এই 1400 টাকা বাজারে আসা পর্যন্ত মার্কেটে ইনভেস্ট করতে। আপনি মনে করতেছেন এসব গল্প? আমি আপনাকে কল্পনা করতে বলছি, কিন্তু এটা বাস্তব। কোথায় বাস্তব? আপনার পাশের দেশ ইন্ডিয়াতে বাস্তব, শ্রীলঙ্কাতে বাস্তব। না না না, ওগুলো কিচ্ছু লাগবে না, পলিসি মেকারদের ইচ্ছা লাগে। পলিসি মেকিং আমরা কেন করতে পারছি না? আপনি পারছেন না, আপনার ইচ্ছা নাই। আপনি চান না যে কৃষকের হাতে অর্থনীতি যাক, আপনি চান না যে কৃষকের হাতে সঞ্চয় থাকুক, আপনি চান যে একদল লোক গরিব হয়ে থাকুক, আরো গরিব হোক, আপনার এনজিও ব্যবসা চলবে, আপনার গার্মেন্টস এর শ্রমিক পাবেন সস্তা, আপনি এই রাজপথে টোকাইগিরি করার জন্য কিছু লোক পাবেন সস্তা। আপনার পলিসি এটা। আমাদের বাংলাদেশকে এইভাবে আমাদের কন্টিনিউ করতে হবে নেক্সট জেনারেশন পর্যন্ত। আমি বলি বাংলাদেশ আর ইন্ডিয়া প্রায় একই সময় স্বাধীন হলো না? ওরা 47-এ, আমরাও তো পরের দিন আমরা পাকিস্তান হইলাম। তা আমরা পাকিস্তান হওয়ার পরে আমরা তো কি করলাম? করলাম, ক্ষমতা দখল করলাম। ইন্ডিয়াতে যারা রাষ্ট্র ক্ষমতা নিল তারা কি করলো? একটা সংবিধান বানাইলো যেখানে সকল শ্রেণী জাতির মোটামুটি একটা অংশগ্রহণ থাকে। এখনকার ইন্ডিয়ার কথা বলতেছি না, মোদি তো আরেক জিনিস। তো তখনকার ইন্ডিয়ান পলিসি মেকাররা কৃষি কমিশন গঠন করেছিল। কংগ্রেস করে নাই। কংগ্রেস বলেন না, কোন দলকে খামোখা ক্রেডিট দিয়েন না। ওখানে অনেক পলিসি মেকাররা ছিল, অনেক কৃষক সংগঠন ছিল। তাদের চাপে, তাদের আন্দোলনের ফলে সেখানে 60-এর দশক থেকে 62 বা 63, আমি ভুল করতে পারি সালটা, কিন্তু সেই সময় থেকে চমৎকার একটা আইন তৈরি হলো, কৃষি মূল্য পণ্য কমিশন, এবং তার তখন থেকে অনেক কিছু প্রাইস করে। পশ্চিমবঙ্গে পর্যন্ত এটা আছে, বলে দেয় এই বছর ডালের উৎপাদন খরচ এত। এবার বীমা কোম্পানিগুলো সরকারিভাবে ওখানে ফোর্স হয়। আর যদি নর্মালি বা মার্কেটে প্রফিটেবল দাম থাকে, সরকার ইন্টারফেয়ার করে না। এটা বাংলাদেশে পসিবল। খুব তো আলাদা না কৃষি। মেন্টালিটি তৈরি করতে হবে। মেন্টালিটির ইস্যু না, ইচ্ছাটা হচ্ছে কাঠামোগতভাবে এই দেশের শাসক গোষ্ঠী, এই দেশের রাজনৈতিক পলিসি মেকাররা কৃষির উপরে মনোযোগ দিচ্ছে না। এই কারণেই সম্ভবত যে কৃষকের হাতে অর্থ চলে গেলে, কৃষকের হাতে সঞ্চয় চলে গেলে, কৃষক সস্তায় তার কাছে বিক্রি হবে না। হ্যাঁ, বিএনপির 31 দফার ভিতরে তো আমরা দেখলাম কৃষি কার্ড সহ অন্যান্য কৃষকদের সুবিধা, সব ধরনের ফ্যাসিলিটিস দিবে। আচ্ছা, ওইটা 31 দফা প্রণয়নের অন্যতম সংগঠক আমরাও, ফলে এটাকে বিএনপির 31 দফা বলে ভুল করবেন। আচ্ছা, বিএনপির যদি থেকে থাকে, বিএনপির 21 দফা ছিল, 19 দফা ছিল, সেখানেও কৃষকের জন্য অনেক সুন্দর সুন্দর বক্তব্য ছিল। সব কি বাস্তবায়িত হয়েছে? এই সাথে সাথে আপনার কথা প্রসঙ্গে আমি একটু, কৃষক কার্ড পাইলট প্রকল্প করলেন, ওপেনিং করলেন, এ বিষয়ে আপনার মন্তব্যটা কি? মানে কিভাবে সিস্টেমেটিক্যালি মানে কৃষকের কাছে পৌঁছানো যায়? মানে কোনো ধরনের